আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীর সবথেকে কঠিন কাজগুলোর মধ্যে একটা হচ্ছে জেল পালানো। তার উপরে জেলখানা যদি হয় দুনিয়ার সবচেয়ে সিকিউর জেলখানা, তাহলে সেখান থেকে বের হওয়া তো একেবারেই অসম্ভব। কিন্তু আজকের মুভিতে আমরা এমন একজন মানুষকে দেখব যে কিনা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আর সিকিউর জেলখানাগুলো থেকেও নিরাপদে পালিয়ে গিয়েছিল। তার জেল পালানোর মাথা নষ্ট কাহিনী নিয়েই আজকের এই গল্প। তো কথা দিচ্ছি গল্প অনেক ভালো হতে চলেছে, তাই ভিডিও শুরু করার আগে লাইক করে দিয়েন। গল্পের শুরুতে আমরা কলোরাডোর একটা জেল দেখতে পাই, যেখানে হাজার হাজার ভয়ঙ্কর অপরাধীদের বন্দি করে রাখা হয়েছে। এটা কোনো সাধারণ জেলখানা নয়, বরং এটা এমন একটা হাই সিকিউরিটি জেলখানা যেখান থেকে পালানো অসম্ভব বলে মনে করা হয়। কারণ এখানে 24 ঘন্টা গার্ডেরা কয়েদিদের উপরে নজরদারি করে, আর বাই চান্স যদি কয়েদি জেলখানা থেকে পালানোর চেষ্টাও করে, তাহলে তাকে ধরে এমন শাস্তি দেওয়া হয় যা দেখে বাকি কয়েদিদের এখান থেকে পালানোর সাহসই ভেঙে যায়। আর তখনই আমরা এই জেলখানাতে রে ব্রিসলিন নামের একজন কয়েদিকে দেখতে পাই। এ আবার কোনো সাধারণ কয়েদি ছিল না, বরং সে এমন একজন মাস্টারমাইন্ড ছিল যে কিনা এর আগে 14টা জেল ভেঙে পালিয়েছে। আর এখন গত কয়েকদিন ধরে সে এই জেলখানা থেকে পালানোর প্ল্যানিংয়ে লেগে পড়েছে। এবার সে এই জেলখানার চারিদিকে নজর ঘুরিয়ে পুরো জেলের স্ট্রাকচারটাই বুঝে ফেলে, আর সে বুঝতে পারে এই জেলখানার কোন অংশটা সবচেয়ে দুর্বল। এরপর রে নিজের সেলে ফিরে আসে এবং এখান থেকে সে তার পালানোর কাজে লেগে পড়ে। এবার এখানে সবার প্রথমে রে তার সেলে বসে কাউন্টিং শুরু করে দেয়, আর ঠিক 7 মিনিট কাউন্ট করার পরে দেখতে পায় যে গার্ডেরা ফিরে এসেছে। এতে করে রে বুঝতে পারে যে গার্ডেরা প্রতিদিন 7 মিনিটের জন্য বাইরে সিগারেট খেতে যায়। এতক্ষণে রে গার্ডদের রুটিন তো জেনে গিয়েছিল, কিন্তু রেকে যে সেলে বন্দি করা হয়েছিল সেই সেলটা একটা ইলেকট্রনিক লক সিস্টেম দিয়ে বন্ধ করা রয়েছে এবং সেটা কেবলমাত্র ওই সিস্টেমের মাধ্যমেই খোলা যায়। তাই এখন যে কোনো মূল্যে রেকে এখান থেকে বের হবার জন্য সেই ইলেকট্রিক লকের কোডটা জানতে হবে। আর একদিন যখন গার্ড রেকে এই সেলে খাবার দিতে আসে, তখন রের নজর খাবারের সঙ্গে আসা দুধের প্যাকেটের উপরে পড়ে। এটা দেখে রের মাথায় একটা আইডিয়া চলে আসে, আর রে জলদি করে সেই প্যাকেটের উপর থেকে একটা প্লাস্টিকের শিট বের করে ফেলে। এবার বাইরে যাবার সময় চুপচাপ সে ওই প্লাস্টিকের শিটটা ইলেকট্রিক লকের উপরে আটকে দেয়। বাইরে এসে রে তার সঙ্গীদের একটা সিক্রেট ভাষায় চিঠি লেখে, যেটাতে রের এই জেলখানা থেকে বের হবার ডেট আর টাইম লেখা ছিল। আর সেই চিঠি পড়ে বাইরে অপেক্ষারত রের সঙ্গীরা বুঝতে পারে যে তাদের এখন কি করতে হবে। এরপর যখন রে ফিরে তার সেলে চলে আসে, তখন সে ওই ইলেকট্রনিক লক থেকে সে প্লাস্টিকের শিটটা বের করে নেয়। তখন ওই শিটের উপরে গার্ডদের টাইপ করা কোড রে খুব সহজে জানতে পারে। এরপর পালা ছিল এখান থেকে বের হবার, তাই রে কিছু টিস্যু পেপারের ছোট ছোট গোলা বানাতে শুরু করে। আর যখনই একজন গার্ড তাকে খাবার দিতে আসে, তখন রে দরজার মাঝের ছোট্ট খাবার দেওয়ার রাস্তাটাতে টিস্যু পেপারের টুকরো ভরে দেয়, যাতে করে এই রাস্তাটা লক হতে না পারে। এবার রের জেলখানা থেকে পালানোর প্ল্যান পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও সে তার সেলে বসে অপেক্ষা করতে থাকে। আর যখনই গার্ডরা সিগারেট খাবার জন্য বাইরে চলে যায়, তখন রে নিজের কাজে লেগে পড়ে, আর খুব সহজেই সেই ইলেকট্রনিক লকে কোড টাইপ করে নিজের সেলের দরজাটা খুলে ফেলে। এরপর সে ভেন্টিলেশনের রাস্তা দিয়ে চুপচাপ কন্ট্রোল রুম পর্যন্ত পৌঁছে যায়। আর তখনই বাইরে আমরা গাড়িতে একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা জেলের বাইরে পার্কিংয়ে গাড়ি রেখে যেতে শুরু করে। কিন্তু সে গাড়ি থেকে কিছু দূর যাবার পরেই সেই গাড়িতে ব্লাস্ট হয়, যার আওয়াজ শুনে সকল গার্ডের মনোযোগ সেদিকে চলে যায়। আর এখন রে এখান থেকে পালানোর পূর্ণ সুযোগ পেয়ে যায়। এরপর সে জলদি করে কন্ট্রোল রুমে নিজের সেলের ক্যামেরাটাকে রিভার্স ফুটেজে সেট করে ফেলে, যাতে করে গার্ডেরা টেরই পায় না যে জেলখানা থেকে কেউ পালিয়ে গেছে। বরং স্ক্রিনে রিভার্স ফুটেজ দেখে গার্ডদের মনে হয় যে রে এখনও তার সেলেই রয়েছে। তো যাই হোক, কিছুক্ষণ পর বাইরের আগুন নেভানোর জন্য ফায়ার ফাইটারের একটা টিম সেখানে চলে আসে। আর এখানেই আমরা দেখতে পাই যে রে ফায়ার ফাইটারদের পোশাক পরে জেলখানা থেকে বাইরে বেরিয়ে এসেছে। তখনই এখানে একটা গাড়ি আসে, যেটাতে রের দুজন সঙ্গী বসেছিল, আর রে গাড়িতে বসে এই জেল থেকে নিরাপদে পালিয়ে চলে যায়। তবে কিছু দূর সামনে যাবার পরে রের সঙ্গীরা রেকে একটা নির্জন রাস্তায় নামিয়ে দেয়, কারণ তাদের মনে হয়েছিল যে রে এখন পুরোপুরিভাবে স্বাধীন হয়ে গেছে। কিন্তু তখনই সেখানে পুলিশের একটা গাড়ি চলে আসে, আর পুলিশগুলো রেকে দেখে ফেলে।
রেকে দেখে পুলিশেরা বুঝে যায় যে এটা জেল থেকে পালানো একজন কয়েদি, কারণ রে তখনও কয়েদিদের পোশাক পরেই ছিল। তাই পুলিশ আবারও রেকে ধরে ফেলে, কিন্তু তখনই সেখানে একজন লোক চলে আসে আর সে পুলিশকে কিছু পেপারস দেখায়, যা দেখে পুলিশগুলো রেকে ছেড়ে দেয়। এখানে আমরা জানতে পারি যে এই লোকটার নাম হলো লেস্টার ক্লার্ক, আর ক্লার্ক হলো রের বিজনেস পার্টনার এবং খুব ভালো বন্ধু। এরপর ক্লার্ক রেকে সোজা ওই জেলের ওয়ার্ডেনের কাছে নিয়ে যায়, যেখান থেকে কিছুক্ষণ আগে রে পালিয়ে গিয়েছিল। ওয়ার্ডেন রেকে দেখে চমকে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে করছোটা কি? তুমি তো একজন অপরাধী, তোমাকে তো জেলের ভেতরে বন্দি করে রাখা হয়েছিল। তখন ক্লার্ক জেলের ওয়ার্ডেনকে বলে যে আমি আর রে দুজনেই একটা সিকিউরিটি কোম্পানির জন্য কাজ করি। রে কোনো অপরাধী নয়, বরং ওর কাজই এটা যে ও অপরাধী সেজে জেলে চলে যায় এটা চেক করার জন্য যে এই জেলের সিকিউরিটি ভালো নাকি খারাপ। আর আজকে তোমার জেল থেকে পালিয়ে রে প্রমাণ করে দিয়েছে যে তোমার জেল থেকেও কয়েদিরা পালাতে পারে। তবে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ রে এর আগেও 14টা জেল থেকে পালিয়ে গিয়েছিল। এইসব কথা শুনে ওয়ার্ডেন রেকে আর কিছুই বলে না, আর এরা দুজন এখান থেকে বেরিয়ে চলে আসে। আর এখানেই আমরা রের আসল কাজের ব্যাপারে জানতে পারি। আর রেকে এই কঠিন কাজটা করার জন্য অনেক মোটা অঙ্কের টাকাও দিয়ে দেয়া হয়। তো যাই হোক, এখন পরের দিন যখন রে তার সঙ্গীদের সঙ্গে অফিসে বসেছিল, তখনই সেখানে একজন সিআইএ এজেন্ট চলে আসে যার নাম ছিল জেসিকা। জেসিকা রেকে বলে যে আমার কাছে তোমার জন্য নতুন একটা কাজ রয়েছে, আর তোমাকে এই কাজটা করার জন্য তোমার আগের কাজের চেয়েও ডাবল টাকা দেয়া হবে। তোমাকে এমন একটা জেলে যেতে হবে যেটাকে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জেল মনে করা হয়, কিন্তু সেই জেলটা এমন একটা সিক্রেট জায়গাতে বানানো হয়েছে যে জেলটা কোথায় আছে সেটা খুব কম মানুষই জানে। তাই আমি চাই তুমি ওই জেলে যাও আর প্রমাণ করে দাও যে ওই জেল থেকে পালানো অসম্ভব, কারণ এই কাজটা তুমি ছাড়া আর কেউই করতে পারবে না। তবে তোমাকে ডাবল টাকা দেওয়ার শর্ত হলো তুমি যখন ওই জেলখানাতে যাবে তখন তোমার টিম তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না, আর কেউই জানবে না তুমি কোথায় আছো। এই কথা শুনে রের টিম জেসিকার এই অফারটা রিজেক্ট করে দেয়। তখন সেই মেয়েটা রেকে উস্কে দিয়ে বলে যে আমি তো তোমার ব্যাপারে অনেক বড় বড় কথা শুনেছি, তাই তুমি যদি এখন আমার এই অফারটা রিজেক্ট করে দাও তাহলে আমি বুঝে যাব যে তুমি যে এই 14টা জেল থেকে পালানোর বই লিখেছো তার সবই মিথ্যা, তুমি নিজে আসলে কিছুই করতে পারো না। এই কথা শুনে রে প্রচণ্ড রেগে যায় আর মেয়েটার অফার অ্যাকসেপ্ট করে নেয়। অফার অ্যাকসেপ্ট করার পরে মেয়েটা রেকে পুরো প্ল্যানিং বোঝাতে শুরু করে আর বলে যে ওই জেলখানাতে তোমার নাম হবে অ্যান্থনি, আর তুমি একজন স্মাগলার হিসেবে জেলে যাবে। তখন রে বলে যে আমি যদি ওই জেল থেকে পালাতে ব্যর্থ হই তখন আমি ওই জেল থেকে কিভাবে ছাড়াবো নিজেকে। এই কথা শুনে মেয়েটা বলে যে ওই জেলখানার ওয়ার্ডেনের নাম হলো মার্শাল, আর তুমি তাকে একটা কোড বলবে। তোমার কোডটা হলো 310275। এই কোড শুনে ওই জেলের ওয়ার্ডেন বুঝতে পারবে যে তুমি এই জেলখানাতে সরকারের তরফ থেকে এসেছো, তাই ওয়ার্ডেন তোমাকে জেল থেকে ছেড়ে দেবে। কিন্তু এবার ওই জেলখানাতে যাবার আগে রের টিম চুপিসারে রের শরীরে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়, যাতে করে তারা রের লোকেশন জানতে পারে। আর রে বাজারের মাঝখানে পৌঁছানোর সাথে সাথে সেখানে একটা কালো রঙের গাড়ি চলে আসে, আর সেই গাড়ি থেকে মাস্ক পরা কয়েকজন লোক বাইরে এসে রেকে ধরে গাড়ির ভেতরে তুলে নেয়। ওই লোকগুলো সবার প্রথমে রের শরীরের যেই অংশে ট্র্যাকার লাগানো ছিল সেটা বের করে ফেলে, যেন তারা আগে থেকে জানতো যে রের শরীরের কোথায় ট্র্যাকার লাগানো আছে। আর এখন রের টিম কোনোভাবেই জানতে পারে না যে রে কোথায় আছে, কারণ তারা রের কাছ থেকে কোনো সিগন্যালই পাচ্ছিল না। এরপর গাড়ির ভেতরে ওই লোকগুলো রেকে অজ্ঞান করে ফেলে, আর যখন রের জ্ঞান ফেরে তখন সে নিজেকে এমন একটা জেলখানাতে আবিষ্কার করে যেখানে কোনো দেয়ালই ছিল না। এটা একদমই অন্যরকম একটা জেল, কারণ এখানকার সকল কয়েদিদেরকে কাচের সেলে বন্দি করে রাখা হয়েছে, আর প্রত্যেক কয়েদিদের উপর ক্যামেরার সাহায্যে নজর রাখা হচ্ছিল। সেখানকার গার্ডেরা সবাই নিজেদের মুখে কালো রঙের মাস্ক পরেছিল, অর্থাৎ এটা কখনোই বোঝা সম্ভব না যে কোন গার্ড কখন কোন ডিউটিতে আসে। এই সব কিছু দেখে রে বেশ ঘাবড়ে যায় আর বুঝতে পারে যে এখান থেকে পালানো মোটেও সহজ কাজ নয়। তাই রে হার মেনে নিয়ে জেলের ওয়ার্ডেনের কাছে চলে যায় আর জেলের ওয়ার্ডেনকে মার্শাল নামে ডাক দেয়। তখন জেলের ওয়ার্ডেন বলে যে আমার নাম তো মার্শাল নয়, বরং আমার নাম হলো হবস, আর এখানে মার্শাল নামের কোনো ওয়ার্ডেনই নেই। এই কথা শুনে রে বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা রয়েছে, তাই সে জেলখানার ওয়ার্ডেনকে নিজের কোড জানিয়ে দিয়ে বলে যে আমার কোড হলো 310275।
তখন ওয়ার্ডেন হবস বলে যে তুমি যা কিছু বলছো তার ব্যাপারে আমি কিছুই জানি না। আমি তো শুধু এটুকু জানি যে তোমাকে এখানে রাখার জন্য আমাকে অনেক টাকা দেয়া হয়েছে, আর এখন তোমার সারা জীবন এখানেই কাটাতে হবে। কথাগুলো শুনে রে বুঝতে পারে যে তাকে আসলে খুবই বাজেভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তারপর রেকে আবারও তার সেই কাচের সেলে নিয়ে যাওয়া হয়, আর পরদিন অ্যানাউন্স করা হয় যে এই জেলে একজন নতুন কয়েদি এসেছে যার নাম হলো অ্যান্থনি। এখানে রটমায়ার নামের আরও একজন কয়েদি ছিল, আর রটমায়ার অ্যান্থনির নাম শুনে অ্যালার্ট হয়ে যায়। এরপর অ্যান্থনি অর্থাৎ রে বাকি কয়েদিদের মাঝখানে চলে আসে। তো এখানে রে একজন নতুন কয়েদি হবার কারণে বাকি পুরনো কয়েদিরা রের দিকে খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর তখনই কয়েকজন কয়েদি হঠাৎই রের উপরে হামলা করে বসে। কিন্তু রে নিজেকে বাঁচানোর জন্য তাদের সঙ্গে লড়াই শুরু করে দেয়। তবে রে ছিল একা, আর বাকি কয়েদিরা সংখ্যায় অনেক বেশি। তাই কয়েদিরা যখন রেকে মারার জন্য সামনে এগিয়ে আসে, ঠিক তখনই সেখানে রটমায়ার চলে আসে, আর রটমায়ার সবাইকে ধমক দিয়ে বলে, যদি কেউ অ্যান্থনির গায়ে হাত দেওয়ার চেষ্টা করো তাহলে আমি তার জান নিয়ে নেব। এই কথা শুনে সকল কয়েদিরা পিছিয়ে যায়, কারণ রটমায়ার এখানকার সবচেয়ে পুরনো আর প্রভাবশালী কয়েদি ছিল, আর সকল কয়েদিরাই রটমায়ারকে অনেক ভয় পায়। তো এরপর রটমায়ার রের কাছে আসে আর রের সঙ্গে হাত মেলায়। তখন রে তাকে সাহায্য করার জন্য রটমায়ারের শুকরিয়া আদায় করে। এরপর রে বুঝতে পারে যে তাকে যদি এই জেলখানা থেকে বের হতে হয় তাহলে এখানে তার একজন বন্ধু বানাতেই হবে। তাই রে রটমায়ারের সঙ্গে অনেক ভালোভাবে বন্ধুত্ব করে নেয়। এরপর রে জেলের প্রত্যেকটা কোণা খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে, আর এখান থেকে পালানোর রাস্তা খোঁজার চেষ্টা চালিয়ে যায়। তখনই তার নজর একটা আইসোলেশন সেলের দিকে চলে যায়, যেটা এমন একটা ভয়ঙ্কর সেল ছিল যেখানে ওই কয়েদিদেরকে রাখা হয় যারা এই জেলখানার রুলস ভাঙে। অন্যদিকে রটমায়ারের নজর রের উপরে ছিল, আর সে দেখতে পায় যে রে জেলের প্রত্যেকটা কোণা খুবই মনোযোগ সহকারে দেখছে। এটা দেখে রটমায়ার রের কাছে চলে আসে আর তাকে বলে যে আমি তোমার যে কোনো কাজে তোমাকে সাহায্য করতে পারি। তখন রে রটমায়ারকে বলে যে আমাকে ওই আইসোলেশন সেলে যেতে হবে। কথাটা শুনে রটমায়ার বলে যে ঠিক আছে, ওখানে যাওয়া তো খুবই সহজ ব্যাপার। এই কথা বলে রটমায়ার রের উপরে হামলা করে বসে, আর এই দুজনের মাঝে তুমুল মারামারি শুরু হয়ে যায়। তখন তাদের লড়াই করতে দেখে গার্ডেরা এসে এই দুজনকে ধরে ফেলে, আর জেলের ওয়ার্ডেন বলে যে এদের দুজনকে আইসোলেশন বক্সে ঢুকিয়ে দাও, ঠিক যেখানে রে যেতে চেয়েছিল। এরপর তাদের দুজনকেই আইসোলেশন বক্সে ঢুকিয়ে দেয়া হয়, আর তখনই তাদের উপরে খুবই পাওয়ারফুল হ্যালোজেন লাইট অন করে দেয়া হয়। লাইট থেকে বের হওয়া প্রচণ্ড গরমে তাদের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়, আর তারা দুজন মেঝের দিকে মাথা নিচু করে বসে পড়ে। তখন রে খেয়াল করে যে এই মেঝের নিচে একটা বড় লোহার প্লেট লাগানো রয়েছে, যেটাকে নাট বোল্ট দিয়ে ফিট করা হয়েছে। আর এত গরম একটা জায়গাতে ফাইনালি সারাটা রাত কাটানোর পরে পরদিন সকালে তাদের অবস্থা দেখার জন্য একজন ডক্টর এসে সেই দরজা খুলে ফেলে। তখন রে সেই ডক্টরকে জিজ্ঞাসা করে, এটা কোন জায়গা, আমরা কোথায় আছি? কিন্তু সেই ডক্টর রের কথার কোনো জবাব দেয় না। আর ঠিক তখনই উপর থেকে গার্ডেরা দেখে ফেলে যে রে ডক্টরের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। তখন সেই গার্ড ডক্টরের কাছে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, রে তোমাকে কি বলেছে? এর জবাবে ডক্টর মিথ্যে কথা বলে আর গার্ডকে জানায় যে রে আমাকে বলেছে যে সারা রাত গরমে ওর শরীর কতটা ডিহাইড্রেটেড হয়ে গেছে। আর এই সব কিছুটা দূরে দাঁড়িয়ে রে শুনতে পায়, যা থেকে সে বুঝতে পারে যে এই ডক্টর আসলে একজন ভালো মানুষ। তো এখন পরদিন রটমায়ার রের সঙ্গে খাবারের টেবিলে বসে তাকে জিজ্ঞাসা করে যে কালকে আইসোলেশন বক্সে যাবার পরে তুমি কি জানতে পারলে? তখন রে তাকে বলে যে এই জেলখানাটা সমুদ্রের ধারে অবস্থিত, কারণ এখানকার বাতাসে অনেক বেশি আর্দ্রতা রয়েছে। আর কাল যখন আমরা দুজনে আইসোলেশন বক্সে বন্দি ছিলাম তখন আমি আইসোলেশন বক্সের নিচে লোহার প্লেট দেখতে পেয়েছি, যেটাকে নাট বোল্ট দিয়ে ফিট করা হয়েছে। আমি যদি একটা লোহার টুকরো পেয়ে যাই তাহলে আমি সেই লোহা দিয়ে আইসোলেশন বক্সের প্লেটটা খুলে এই জেলখানা থেকে বের হতে পারবো। তখন রটমায়ার বলে যে লোহার টুকরো আমি নিয়ে আসব। আর এখন পরের দিন জেলের ওয়ার্ডেন হবস রটমায়ারকে নিজের কাছে ডাকে, আর ওয়ার্ডেন রটমায়ারের কাছে ভিক্টর নামের একজন লোকের ব্যাপারে জিজ্ঞাসা করে। কিন্তু রটমায়ার ওয়ার্ডেনকে ভিক্টর নামের লোকটার ব্যাপারে কিছুই বলে না। তখন ওয়ার্ডেন রেগে গিয়ে রটমায়ারকে টর্চার করতে শুরু করে দেয়, কিন্তু রটমায়ার তবুও কিছু বলতে রাজি ছিল না। আর সুযোগ পেতেই রটমায়ার চুপচাপ একটা লোহার টুকরো সেখান থেকে চুরি করে নেয়,
আর এখানে আমরা বুঝতে পারি যে রটমায়ার আসলে সেই লোহাটা চুরি করার জন্য এখানে এসেছিল। তো এরপর রটমায়ার সোজা রের কাছে চলে যায় আর তাকে চুপচাপ সেই লোহার টুকরোটা দিয়েও দেয়। লোহার টুকরোটা পেয়ে রে অনেক খুশি হয়ে যায় আর বুঝতে পারে যে এই লোহার টুকরোটা রটমায়ার নিজের জীবনের ঝুঁকি নিয়ে জোগাড় করেছে। তো এখানে এই দুজনের মাঝে কথাবার্তা আবারও শুরু হয়ে যায়। তখন রে রটমায়ারকে জিজ্ঞাসা করে, তুমি এখানে এলে কিভাবে? এর জবাবে রটমায়ার বলে যে আমি এখানে বিনা অপরাধে সাজা খাটছি, আমি কোনো অপরাধই করিনি। আর আমাকে এখানে এই জন্যই ফেলে রাখা হয়েছে কারণ আমি ভিক্টর নামের লোকটার জন্য কাজ করতাম। আর ভিক্টর বড় লোকদের লুটপাট করে গরিবদের মাঝে টাকা বিলিয়ে দিত। আর এখন যেহেতু আমি ভিক্টরের জন্য কাজ করতাম, তাই এই লোকগুলো আমার কাছে ভিক্টরের ঠিকানা জানতে চায়, যাতে করে তারা ভিক্টরকে ধরে তার কাছ থেকে সকল টাকা ছিনিয়ে নিতে পারে। কিন্তু আমি এদেরকে কখনোই ভিক্টরের ঠিকানা দেব না। তো এরপর রটমায়ার রেকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? তখন রে তাকে বলে যে আমি আগে একজন উকিল ছিলাম, আমি একজন অপরাধীকে সাজা পাইয়েও দিয়েছিলাম, কিন্তু একদিন ওই অপরাধী জেলখানা থেকে পালিয়ে যায় আর সেই অপরাধী আমার থেকে বদলা নেবার জন্য আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে মেরে ফেলে। আমার স্ত্রীর মৃত্যুর পরে আমার জীবন একেবারে তছনছ হয়ে যায়। আর ঠিক ওই দিনের পরে আমি প্রতিজ্ঞা করি যে শুধুমাত্র অপরাধীদেরকে সাজা দেওয়াই যথেষ্ট নয়, বরং যেই জেলখানাগুলোতে অপরাধীরা বন্দী রয়েছে সেই জেলগুলোর সিকিউরিটি চেক করাও খুবই জরুরি। তাই এখন আমি একটা সিকিউরিটি কোম্পানির জন্য কাজ করি আর আমি গত 4 মাসে 14টা জেল ভেঙে পালিয়ে গিয়েছি। এই কাজটা আমি এজন্যই করি যাতে করে আবারও কোনো অপরাধী ওই জেল থেকে পালিয়ে কোনো উকিলের পরিবারের ক্ষতি করতে না পারে। রে আরও বলে যে কিন্তু এখন আমি খুবই বাজেভাবে ফেঁসে গেছি, কারণ 14টা জেলখানা থেকে পালানোর পরে আমি যেই বইটা লিখেছিলাম সেই বইটা এই জেলখানার ওয়ার্ডেন হবসের কাছে রয়েছে। আর ওয়ার্ডেন আমার বইটা পড়ে ওই 14টা জেলখানার ওয়ার্ডেনেরা যে ভুলগুলো করেছিল এই জেলের ওয়ার্ডেন সেই সকল ভুলগুলো শুধরে নিয়ে এই জেলখানাটা বানিয়েছে। তাই এই জেলখানা থেকে পালানো অনেক বেশি কঠিন। তবে ভালো ব্যাপার হলো যে এই জেলখানার ওয়ার্ডেন হবস এখনও এটা জানে না যে আমি 14টা জেল ভেঙে পালানো সেই রে ব্রিসলিন, অর্থাৎ ওয়ার্ডেন আমাকে অ্যান্থনি নামের একজন সাধারণ কয়েদি মনে করে। তখন রটমায়ার তাকে বলে যেখানে আমার আর তোমার মতো বাকি যত কয়েদিরা এই জেলে আছে তারা সবাই আসলে নির্দোষ। এই জেলখানাটা সরকারের তরফ থেকে বানানো হয়নি, বরং এটা একটা প্রাইভেট জেলখানা। এখানে লোকেরা জেলের ওয়ার্ডেনকে টাকা দিয়ে নিজেদের শত্রুদেরকে আটকে রাখে। তো এবার এখানে রটমায়ার রেকে বলে যে লোহার টুকরো তো আমি তোমাকে দিয়ে দিয়েছি, তো এখন আমাদের আগামীতে কি করতে হবে? তখন রে রটমায়ারকে বলে যে আমাদের দুজনকে আরও একবার আইসোলেশন বক্সে যেতে হবে। এই কথা শুনে রটমায়ার সোজা মানা করে দেয় আর বলে যে ওখানে অনেক বেশি গরম, আমি যেতে পারবো না। তখন রে বলে যে যদি তোমাকে এখান থেকে বের হতে হয় তাহলে তোমাকে এই কাজটা করতে হবে। এবার রটমায়ার তার কথায় রাজি তো হয়ে যায়, কিন্তু সে রেকে বলে যদি আমি এখান থেকে বাইরে বের হতে না পারি তবে আমি তোমাকে এই জেলের ভেতরে কিন্তু মেরে ফেলবো। তো এবার রে রটমায়ারকে নিজের প্ল্যান বোঝাতে শুরু করে। সে বলে যে যখন আমরা দুজন ওই আইসোলেশন বক্সে যাব তখন তোমাকে অনেক জোরে জোরে চিৎকার করতে হবে, যাতে করে যেসব গার্ড সিসিটিভি স্ক্রিন থেকে আমাদের উপরে নজর রাখছে তাদের সকলের মনোযোগ তোমার দিকে চলে যায়, আর আমি সেই সুযোগের ফায়দা নিয়ে আইসোলেশন বক্সের নিচের প্লেটটা খুলে ফেলবো আর সেখান থেকে বাইরে বের হয়ে এটা দেখব যে আমরা আসলে আছি কোথায়। রটমায়ারের কাছে রের এই প্ল্যানটা বেশ কাজের মনে হয়। তাই এবার রটমায়ার দাঁড়িয়ে জাবেদ নামের একজন কয়েদিকে আজে বাজে কথা বলতে শুরু করে দেয়। এইসব কথা শুনে জাবেদের সঙ্গীরা রটমায়ার আর রের উপরে হামলা করে বসে আর এখানে এক তুমুল মারামারি শুরু হয়ে যায়। এই মারামারির মাঝে রে চুপচাপ টেবিল থেকে একটা রুটি তুলে নিজের কাছে রেখে দেয়। তখনই এখানে গার্ডেরা চলে আসে আর গার্ডেরা এদের সবাইকে আলাদা আলাদা আইসোলেশন বক্সের ভেতরে বন্দি করে ফেলে। বক্সের ভেতরে যাবার পরপরেই সেখানকার পাওয়ারফুল লাইট অন হয়ে যায়। লাইট অন হবার সাথে সাথে রটমায়ার জোরে জোরে চিৎকার শুরু করে দেয়, যার ফলে সকল গার্ডদের নজর রটমায়ারের দিকে চলে যায়। আর এই সুযোগের ফায়দা নিয়ে রে জলদি নিজের পকেট থেকে রুটি বের করে চিবোতে শুরু করে আর তারপর সেই রুটিটা মুখ থেকে বের করে উপরের ক্যামেরাতে লাগিয়ে দেয়, যার ফলে এখন গার্ডেরা রের সেলের ভেতরকার কিছুই দেখতে পাচ্ছিল না। আর রে এক এক করে নিজের প্লেট থেকে সকল নাট বোল্ট খুলে বের করে ফেলে আর তারপর সেই লোহার প্লেটটা সরিয়ে নিচের রাস্তায় ঢুকে যায়। আর কিছু দূর সামনে এগিয়ে যাবার পরে রে ভেন্টিলেশনের রাস্তা পেয়ে যায়,
যেখানে রে পাইপ বেয়ে উপরে উঠতে শুরু করে। আর যখন রে উপরে উঠছিল ঠিক তখনই ভুলবশত তার হাত লেগে একটা পাইপ ভেঙে যায়, আর সেই পাইপ থেকে এত প্রেসারে পানি বের হতে শুরু করে যে এই পানিগুলো নিচে জমে যেতে থাকে। তো এরপর রে কোনো রকমে উপরের দরজা পর্যন্ত পৌঁছে যায়, আর যখন সে ওই দরজাটা খুলে নিজের মাথা বাইরে বের করে তখন তার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়, কারণ রে চারপাশে সমুদ্রের পানি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। আসলে এই জেলখানাটা খুব বড় একটা জাহাজের ভেতরে বানানো হয়েছিল। এই সব কিছু দেখে রে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ রে এখন এখান থেকে আর কোনোভাবেই পালাতে পারবে না। আর রে বুঝতে পারে যে সে যদি পানিতে লাফ দিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে সে নির্ঘাত মারা যাবে। এবার রে জলদি করে ফিরে তার সেলের দিকে আসতে শুরু করে, কারণ সে বুঝে গিয়েছিল যে পাইপ ভাঙার কারণে সেলের ভেতরে পানি ভরতে শুরু করেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে আইসোলেশন বক্সে যত কয়েদি বন্দি রয়েছে সেখানে পানি ভরতে শুরু করেছে। তাই এখন রে জলদি করে পাইপের সাহায্যে নিচে নামতে শুরু করে, কিন্তু ঠিক তখনই তার পা পিছলে সে নিচে পড়ে যায়। তবে ভালো ব্যাপার হলো পাইপ থেকে পানি বের হবার কারণে নিচে অনেক পানি জমা হয়ে গিয়েছিল, যার কারণে রের তেমন কোনো আঘাত লাগে না। অন্যদিকে জেলের ওয়ার্ডেন যখন দেখতে পায় যে সেলগুলোতে পানি ভরতে শুরু করেছে তখন সে তার গার্ডদেরকে বলে, জলদি সকল কয়েদিদেরকে আইসোলেশন বক্স থেকে বাইরে বের করো। এরপর গার্ডরা এক এক করে সকল কয়েদিদেরকে বাইরে বের করতে শুরু করে, আর গার্ডেরা রের বক্সের দরজা খোলার আগেই রে নিজের বক্সে পৌঁছে যায় আর জলদি আবার সেই প্লেট লাগিয়ে তার উপরে নাট বোল্ট সব ফিট করে ফেলে। আর সাথে সাথে সে ক্যামেরাতে যে রুটি লাগিয়ে দিয়েছিল সেটাও নামিয়ে দেয়। আর তখনই গার্ডেরা বক্সের দরজা খুলে রেকে বাইরে বের করে আনে। অন্যদিকে রের যে টিম ছিল তারা রের জন্য অনেক চিন্তিত ছিল, তাই রের টিম ক্লার্কের অফিসে চলে যায় আর রের ব্যাপারে তাকে খোঁজ লাগাতে বলে। তখন ক্লার্ক বলে যে তোমরা চিন্তা করো না, আমি আমার একজন লোককে রেকে খোঁজার কাজে লাগিয়ে দিয়েছি, আর রেকে খুবই জলদি খুঁজে পাওয়া যাবে। তো এবার এখান থেকে রের টিম চলে যাবার পরে ক্লার্ক সোজা ওয়ার্ডেনকে কল করে, আর ক্লার্ক ওয়ার্ডেনকে বলে যে তোমার জেলখানায় অ্যান্থনি নামের একজন কয়েদি রয়েছে। অ্যান্থনি কিন্তু কোনো সাধারণ কয়েদি নয়, বরং সে দুনিয়ার সবচেয়ে ধূর্ত একজন মানুষ, যে কিনা গত 14টা জেল ভেঙে পালিয়েছে। আর সে 14টা জেল থেকে পালানোর উপর একটা বইও বানিয়েছিল। তখন ওয়ার্ডেন ক্লার্ককে বলে যে এই লোক 14টা জেল থেকে পালিয়ে বই বানিয়েছে, তার নাম তো রে। এই কথা শুনে ক্লার্ক হাসে আর ওয়ার্ডেনকে বলে যে তোমার জেলখানাতে অ্যান্থনি নামের যে কয়েদিটা রয়েছে সেই হলো আসল রে, আর সে নিজের নাম পাল্টে তোমার জেল ভেঙে পালাতে চায়। তো এরপর এই দুজনের কানেকশন কেটে যায়, আর এখানে আমরা জানতে পারি যে রের নিজের সঙ্গী ক্লার্কই রেকে এই জেলখানাতে ফাঁসিয়ে দিয়েছে, আর ক্লার্ক একাই এখন রের কোম্পানির মালিক হতে চায়। অন্যদিকে ওয়ার্ডেন রের সত্যটা জেনে যায়, তাই ওয়ার্ডেন নিজের একজন গার্ডকে রের সেলের দিকে পাঠায়, আর সেই গার্ড সারা রাত সেলের দেয়ালে লাঠি দিয়ে বাড়ি মেরে রেকে কোনোভাবেই ঘুমাতে দেয় না। আর যখন সকাল হয় তখন ওই গার্ড রেকে খুবই বাজেভাবে পেটাতে শুরু করে, আর রেকে মেরে তার অবস্থা একেবারে খারাপ করে দেয়। আর রেকে সেই গার্ড এত বেশি টর্চার করে যে সে পুরোপুরি ভেঙে পড়ে, আর এখান থেকে পালানোর কথা একেবারেই ছেড়ে দেয়। আর গার্ডেরা রেকে এতটাই বেশি টর্চার করে যে সে একেবারে ভেঙে পড়ে, আর এখান থেকে পালানোর সকল চিন্তা সে একেবারেই ছেড়ে দেয়। কারণ একদিকে তো তার সাথে এখানে খুবই বাজে আচরণ করা হচ্ছিল, আর অন্যদিকে রে নিজেই বাইরে গিয়ে দেখে এসেছে যে এই জেলখানাটা মাঝ সমুদ্রে একটা জাহাজের উপরে বানানো হয়েছে। তাই রে বুঝতে পারে যে এখান থেকে পালানো আসলে অসম্ভব। আর এখন পরদিন রে যখন রটমায়ারের সঙ্গে দেখা করে তখন রটমায়ার রেকে জিজ্ঞাসা করে তুমি বাইরে কি কি দেখেছিলে। এর জবাবে রে বলে যে এটা কোনো সাধারণ জেলখানা নয়, বরং এই জেলটা সমুদ্রের মাঝখানে একটা বড় জাহাজের উপরে বানানো হয়েছে। কেউই জানে না যে আমরা কোথায় আছি, তাই আমার মতো তুমিও নিজের মাথা থেকে এখান থেকে পালানোর চিন্তা বাদ দিয়ে দাও। তখন রটমায়ার রেকে মোটিভেট করে আর বলে যে তোমার সাহস হারালে চলবে না, যে লোকগুলো তোমাকে এখানে ফাঁসিয়েছে তাদের থেকে তোমার বদলা নিতে হবে। আর এখানে এমন একটা জীবন কাটানোর চেয়ে ভালো তুমি অন্তত একবার এখান থেকে পালানোর চেষ্টা তো করে দেখো। এইসব কথা শুনে রের ভেতরে আরও একবার এখান থেকে পালানোর জেদ তৈরি হয়ে যায়, আর এই দুজন আবারও জেল থেকে পালানোর প্ল্যানিংয়ে লেগে পড়ে। এবার এই দুজনের সবার প্রথমে এটা জানার দরকার ছিল যে তারা সমুদ্রের কোন অংশে রয়েছে।
আর এটা জানার জন্য রটমায়ার ইচ্ছে করেই রেকে আহত করে দেয়, আর তারপর সে নিজের ক্ষতের চিকিৎসা করার জন্য ডক্টরের কাছে চলে যায়। আর সে ডক্টরকে বলে যে আপনাকে আমাদের বলতে হবে যে আমরা কোথায় আছি, কিন্তু ডক্টর তাকে কিছুই বলে না। আর সুযোগ পেতে রে সেখান থেকে একটা সাদা রঙের শীট চুরি করে নেয়। তারপর সে রটমায়ারের কাছে আসে, আর এখানে এই দুজন একজন কয়েদির কাছ থেকে চশমা নিয়ে সেই সাদা শীটটা দিয়ে একটা ডিভাইস বানিয়ে ফেলে। এটা এমন একটা ডিভাইস ছিল যেটা দিয়ে তারা জানতে পারতো যে তারা এই মুহূর্তে কোথায় আছে। কিন্তু রে বলে যে এর জন্য আমাদের রাতের বেলা জাহাজের ছাদে যেতে হবে, আর আকাশের তারার সাহায্যে আমরা এটা জানতে পারবো যে এই মুহূর্তে আমরা কোথায় আছি। তো এবার এই দুজন যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে দুজন গার্ড চলে আসে, আর ওই গার্ডেরা এই দুজনকে একসঙ্গে দেখে তাদেরকে আবারও মারতে শুরু করে। কারণ উপরের ক্যামেরা থেকে ওয়ার্ডেন এই দুজনকে একসঙ্গে দেখে ফেলেছিল, আর ওয়ার্ডেন বুঝে গিয়েছিল যে এই দুজন এখান থেকে পালানোরই প্ল্যানিং করছে। এরপর রেকে ওয়ার্ডেনের রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে ওয়ার্ডেন রেকে বলে যে আমি জানতে পেরেছি তোমার নাম অ্যান্থনি নয়, বরং তুমি হলে রে। তুমি সেই লোক যে গত 14টা জেল ভেঙে পালিয়েছিলে, আর তুমি ওই 14টা জেল থেকে কিভাবে পালিয়েছিলে তার উপরে একটা বইও লিখেছো। আর আমি তোমার বইয়ের উপরে ভিত্তি করে এই পুরো জেলখানাটা বানিয়েছি। তখন রে তাকে বলে যে যদি তুমি আমার ব্যাপারে জেনে যাও তাহলে তুমি আমাকে এখান থেকে যেতে দাও, কারণ তুমি তো জানো আমি নির্দোষ। এর জবাবে ওয়ার্ডেন বলে যে আমি তোমাকে এখান থেকে কেন যেতে দেব, তোমাকে এখানে রাখার জন্য তো আমি টাকা পাচ্ছি। তখন রে ওয়ার্ডেনকে বলে যে আমি তোমাকে এমন একটা গোপন কথা বলতে পারি যা থেকে তুমি অনেক টাকা পেয়ে যেতে পারো। তখন ওয়ার্ডেন বলে যে বলো কি সেই গোপন কথা। আর এই সুযোগে রে ওয়ার্ডেনকে লোভ দেখিয়ে বলে যে রটমায়ারের সঙ্গে আমার খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর সে আমার উপরে পুরোপুরি ভরসা করতেও শুরু করেছে। তাই আমি তোমাকে বলতে পারবো যে ভিক্টর আসলে কোথায় আছে, কিন্তু এর বদলে আমাকে ছেড়ে দিতে হবে। তো এই কথা শুনে ওয়ার্ডেন বেশি টাকা পাওয়ার লোভে রের কথা মেনে নেয়। আর এখন ওয়ার্ডেন রে আর রটমায়ারকে একসঙ্গে বসতে দেখলে কিছুই বলে না। আর যখনই ওয়ার্ডেন রেকে ডিরেক্ট ইনফরমেশন দেবার জন্য তাকে ডেকে পাঠায়, তখন রে ওয়ার্ডেনকে ভুল ইনফরমেশন দিয়ে চলে যায়। আর এইসব কিছু রে রটমায়ারকেও জানিয়ে দেয়। রে রটমায়ারকে বলে যে আমি ওয়ার্ডেনকে ভিক্টরের ব্যাপারে জানানোর একটা ডিল করেছি। এবার তাদের দুজনের প্ল্যানিং খুব ভালোভাবেই চলছিল। ব্যাস এবার এই জায়গাটার খোঁজ জানার পালা ছিল যে এরা আসলে এক্স্যাক্ট কোন জায়গায় রয়েছে। তখন রে রটমায়ারকে বলে যে আমি যে ডিভাইসটা বানিয়েছিলাম যেটা দিয়ে আমরা আমাদের লোকেশনটা জানতে পারবো, সেই ডিভাইসটা তুমি জাবেদকে দিয়ে দাও। জাবেদকে নিয়ে কেউ সন্দেহ করবে না, কারণ জাবেদের সঙ্গে আমাদের এখন অনেক মারামারি হয়ে গেছে। এরপর রটমায়ার জাবেদের কাছে চলে যায় আর তাকে বলে যে তুমি কি এখান থেকে পালাতে চাও। তখন জাবেদ বলে যে হ্যাঁ। আর তারপর এরা জাবেদকে নিজের টিমে নিয়ে নেয় আর পুরো প্ল্যান তাকে বুঝিয়ে দেয়। এরপর জাবেদ সোজা ওয়ার্ডেন হবসের কাছে চলে যায় আর তাকে বলে যে জেলে এমন কিছু কায়দে রয়েছে যারা এখান থেকে পালানোর প্ল্যানিং করছে। তাই তুমি যদি আমাকে তোমার গুপ্তচর বানিয়ে নাও তাহলে আমি সেই কয়েদিদের নাম আর তাদের প্ল্যানের ব্যাপারে তোমাকে জানিয়ে দিতে পারবো, কিন্তু শর্ত হলো আমাকে খোলা আকাশের নিচে নামাজ পড়তে দিতে হবে। তখন ওয়ার্ডেন তার কথা মেনে নেয়। আর জাবেদ যখন খোলা আকাশের নিচে যায় তখন সে উপরের আকাশে তারা দেখে সেই ডিভাইসের উপরে দাগ দিয়ে দেয়। এরপর জাভেদ ওই ডিভাইসটা রেকে দিয়ে দেয়, যেটা দেখে রে বুঝতে পারে যে এই জাহাজটা আসলে আটলান্টিক মহাসাগরে রয়েছে আর এই জায়গাটা মরক্কোর আশেপাশে কোথাও। এই কথা শুনে রটমায়ার বলে যে মরক্কোতে আমার একজন বন্ধু রয়েছে যে আমাকে অনেক ভালোভাবে চেনে আর সে আমাদের অবশ্যই সাহায্য করবে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আমরা তার কাছে কিভাবে ইনফরমেশনগুলো পৌঁছাবো যে আমরা এখানে আটকা পড়েছি। তখন রে বলে যে এই কাজটা আমি করতে পারবো। আর এখন সে সোজা ডক্টর কাইরির কাছে চলে যায় আর ডক্টরকে বলে যে আপনি তো জানেন আমি এখানে নির্দোষ হয়েও সাজা খাচ্ছি, তাই আপনাকে আমাদের সাহায্য করতে হবে। প্রথমে তো ডক্টর রেকে সাহায্য করতে রাজি হয় না, কিন্তু রে বারবার বলার পরে ডক্টর তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। ডক্টর সোজা কন্ট্রোল রুমে গিয়ে রটমায়ারের সঙ্গীকে একটা মেসেজ পাঠিয়ে দেয় আর সাথে সাথে টাইমটাও জানিয়ে দেয় যে ঠিক এই সময়ে তাকে এখানে পৌঁছাতে হবে। অন্যদিকে জাবেদ ওয়ার্ডেনকে বলে দেয় যে কাল এখান থেকে রে পালিয়ে যাবে আর পালানোর আগে সে ব্লক সিতে মারামারি লাগাবে। এই কথা শুনে ওয়ার্ডেন রের উপরে নজরদারি শুরু করে দেয় আর ব্লক সি অর্থাৎ যেখানে মারামারি হবার কথা ছিল সেখানে ওয়ার্ডের সকল গার্ডসদেরকে পাঠিয়ে দেয়। আর ততক্ষণে সকালে হয়ে যায়, কিন্তু তখন মারামারি ব্লক সিতে না হয়ে বরং ব্লক এতে শুরু হয়ে যায়।
অর্থাৎ জাবেদ ওয়ার্ডেনকে মিথ্যে কথা বলেছিল, আর এটাই ছিল এই তিনজনের প্ল্যান। তো এই সুযোগের ফায়দা নিয়ে ব্লক এ থেকে রটমায়ার, রে আর জাবেদ এই তিনজন উপরের দিকে পালাতে শুরু করে। কিন্তু এরা তিনজন এখান থেকে বের হবার আগে এই খবরটা ওয়ার্ডেনের কাছে পৌঁছে যায়, আর ওয়ার্ডেন জেলের সকল দরজা লক করে ফেলে, যে কারণে এরা তিনজন ভেতরেই ফেসে যায়। এখানে রে জলদি করে ক্যামেরার তার কেটে সকল ক্যামেরাগুলো বন্ধ করে দেয়, কিন্তু ক্যামেরা বন্ধ হবার পরেও গার্ডেরা ওদের কাছে এসে পৌঁছে যায়, আর এখন গার্ডেরা এদের উপরে এলোপাথারি ফায়ারিং শুরু করে দেয়। তো এবার এরা নিজেদের প্রাণ বাঁচিয়ে কোনো রকমে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু এরই মধ্যে একটা গুলি জাবেদের গায়ে এসে লাগে, যার কারণে সে খুবই বাজেভাবে আহত হয়ে যায়। এবার এরা পাল্টা ফায়ারিং করে সকল গার্ডসদেরকে মেরে ফেলে, কিন্তু রে বুঝতে পারছিল না যে এই সকল ক্যামেরা বন্ধ করে দেবার পরেও গার্ডেরা তাদের কাছে পৌঁছালো কিভাবে। তখনই রের নজর একটা মোশন ডিটেক্টরের উপরে পড়ে যায়। এটা দেখে রে সাথে সাথে ওই মোশন ডিটেক্টরটা ভেঙে ফেলে, আর এখন ওয়ার্ডেনের কাছে এই তিনজনের সকল সিগন্যাল আসা যাওয়া বন্ধ হয়ে যায়। এখানে রে রটমায়ারকে বলে যে যদি আমাদের তিনজনকে এখান থেকে বের হতে হয় তবে আমাদের সবার আগে জাহাজের ইঞ্জিন বন্ধ করতে হবে, তবেই উপরের দরজাটা খুলে যাবে। তাই আমি জাহাজের ইঞ্জিন বন্ধ করতে যাচ্ছি, আর জাহাজের ইঞ্জিন বন্ধ হবার সাথে সাথে তোমাদের জন্য ছাদের দরজা খুলে যাবে। এরপর তুমি জাবেদকে সাথে নিয়ে জাহাজের ছাদে চলে যাবে। তখন রটমায়ার বলে যে তাহলে তোমার কি হবে, তুমি এখান থেকে বের হবে কিভাবে? এর জবাবে রে বলে যে আমার জন্য চিন্তা করো না, আমার কাছে প্ল্যান বি রয়েছে, যেটা আমি এখান থেকে বের হবার জন্য ব্যবহার করব। এই কথা বলে রে জাহাজের ইঞ্জিন বন্ধ করার জন্য বেরিয়ে পড়ে, আর এখানে রটমায়ার জাবেদকে সাহস জুগিয়ে সামনে এগিয়ে যেতে বলে। কিন্তু জাবেদ বলে যে আমি আর সামনে এগোতে পারবো না, কারণ গুলি লাগার ফলে আমার অনেক বেশি রক্ত ঝরে গেছে, তাই আমি আর বেঁচে ফিরতে পারবো কি না তারও তো সিওরিটি নেই। ব্যাস, যাবার আগে তুমি আমাকে তোমার বন্দুকটা দিয়ে যাও। এরপর রটমায়ার জাবেদকে নিজের বন্দুকটা দিয়ে দেয়, আর না চাইতেও সে জাবেদকে একা ছেড়ে উপরে ছাদের দিকে বেরিয়ে পড়ে। এবার সেখানে যখন গার্ডেরা চলে আসে তখন জাবেদ এদের সবার উপরে গুলি চালায়, আর খুবই বীরত্বের সাথে ওদের মোকাবেলা করে। কিন্তু শেষমেশ গার্ডেরা জাবেদকে গুলি করে তাকে একেবারে ঝাঁঝরা করে ফেলে। অন্যদিকে রে ইঞ্জিন বন্ধ করে দেয়, আর ইঞ্জিন বন্ধ হবার সাথে সাথে রটমায়ার উপরের দরজাগুলো খুলে ফেলে আর জাহাজের উপরে উঠে আসে। তখনই সেখানে রটমায়ারের সঙ্গীও হেলিকপ্টার নিয়ে পৌঁছে গিয়েছিল। হেলিকপ্টারে থাকা রটমায়ারের সঙ্গীরা নিচে জাহাজে থাকা গার্ডদের উপরে গুলি চালাতে শুরু করে দেয়, আর রটমায়ার দৌড়ে হেলিকপ্টার পর্যন্ত ফাইনালি পৌঁছে যায়। তো হেলিকপ্টার পর্যন্ত পৌঁছানোর পরে রটমায়ার বন্দুকটা তুলে নিয়ে যে গার্ডেরা তাকে তাড়া করেছিল তাদের উপরে উল্টে ফায়ারিং করতে শুরু করে। তো এইসব লড়াইয়ের মাঝে রটমায়ার তাদের উপরে গুলি চালিয়ে তাদেরকে মেরে ফেলে। তো এবার এখানে হেলিকপ্টারের পাইলট রটমায়ারকে বলে যে জলদি হেলিকপ্টারে বসে পড়ো, আমাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু রটমায়ার পাইলটকে নিজের সঙ্গী রের জন্য অপেক্ষা করতে বলে। অন্যদিকে নিচে জাহাজে রে এখনও ফেসে আছে, আর সে একটা পানির ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে রয়েছে। ওদিকে ওয়ার্ডেন তাকে চারিদিকে খুঁজতে শুরু করেছে, আর তখনই ওয়ার্ডেন জানতে পারে যে রে ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে আছে। তাই ওয়ার্ডেন চিৎকার করে রেকে বলে বাইরে বেরিয়ে এসো, এমনিতেও তুমি এখান থেকে পালাতে পারবে না, কারণ চারদিক থেকে আমরা তোমাকে ঘিরে ফেলেছি। আর তখনই একজন গার্ড জাহাজের ইঞ্জিন অন করে দেয়, যার কারণে ট্যাঙ্কের ভেতরে পানি ভরা শুরু হয়ে যায়। আসলে এটা জাহাজের স্ট্যাবিলাইজার ট্যাঙ্ক ছিল, আর যখন এটা পুরোপুরিভাবে ভরে যায় তখন এটা এক্সট্রা পানিকে জাহাজের নিচ দিয়ে বাইরে বের করে দেয়। আর তখনই বাইরে ওয়ার্ডেনও বুঝে যায় যে ট্যাঙ্ক ভরার সাথে সাথে রে পানির সঙ্গে জাহাজ থেকে বাইরে বেরিয়ে যাবে। কিন্তু এখন সবকিছু জানার পরে ওয়ার্ডেন কিছুই করতে পারে না। আর যখনই ট্যাঙ্কে পানি ফুল হয়ে যায় তখন পানির প্রচণ্ড প্রেসার রেকে জাহাজের বাইরে ছুঁড়ে ফেলে। এরপর সাঁতার কেটে উপরে পানির সারফেসে চলে আসে রে, আর তারপর হেলিকপ্টার থেকে রটমায়ার নিচে পানিতে রেকে দেখে ফেলে। এরপর হেলিকপ্টার রের কাছাকাছি চলে আসে, আর রটমায়ার হেলিকপ্টার থেকে রের জন্য নিচে সিঁড়ি ফেলে দেয়, যেটার উপর দিয়ে রে উপরে হেলিকপ্টারের দিকে উঠতে শুরু করে। কিন্তু তখনই জাহাজ থেকে ওয়ার্ডেন এদের উপরে গুলি চালাতে শুরু করে, আর একটা গুলি রটমায়ারের কাঁধে লেগে যায়, যার ফলে রটমায়ার প্রচণ্ড আহত হয়ে যায়। এটা দেখে রে প্রচণ্ড রেগে যায়, আর রে নিজে ওদিকে গুলি চালাতে শুরু করে। কিন্তু রে ওয়ার্ডেনকে মারার বদলে তার পাশে রাখা তেলের ব্যারেলগুলোর উপরে গুলি চালায়, ফলে তেল বাইরে পড়তে শুরু করে। আর তখনই জাহাজে একটা জোরালো ব্লাস্ট হয়ে যায়, যেখানে ওয়ার্ডেন হবস আগুনে পুড়ে মারা যায়।
তো ফাইনালি এরা দুজন একটা ইম্পসিবল জেল ভেঙে এখান থেকে হেলিকপ্টারে করে বেরিয়ে যায় আর সমুদ্রের ধারে ল্যান্ড করে। সেখানে একটা গাড়ি এদেরকে নিতে চলে আসে আর সেই গাড়ি থেকে জেসিকা নামের ওই মেয়েটা বেরিয়ে আসে যে কিনা রেকে এই জেলে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছিল। আর এখানে রে জানতে পারে যে জেসিকা হলো রটমায়ারের নিজের মেয়ে। আর সেই সাথে সাথে রে এটাও জানতে পারে যে রটমায়ারের আসল নাম হলো ভিক্টর ম্যানহেম, যার ব্যাপারে সব সময় ওয়ার্ডেন রটমায়ারের কাছে জিজ্ঞাসা করত। কারণ ওয়ার্ডেন জানতোই না যে রটমায়ারই সেই মানুষ যাকে সে খুঁজে চলেছে, অর্থাৎ রটমায়ারই সেই ভিক্টর যাকে সেই ওয়ার্ডেন খুঁজে চলেছিল, অর্থাৎ রটমায়ার নিজেই সেই লোক যে কিনা বড় লোকদের টাকা চুরি করে গরিবদের মাঝে বিলিয়ে দেয়। তো এখানে রে এটাও জানতে পারে যে জেসিকা তাকে যে অ্যান্থনি নামটা দিয়েছিল সেটাই আসলে একটা কোড ছিল, যাতে করে জেলে থাকা রটমায়ার অর্থাৎ ভিক্টর এটা চিনে ফেলে যে এই লোকটাকে আমার সাহায্যের জন্যই পাঠানো হয়েছে। এই জন্যই যখন সে প্রথমবার জেলে অ্যান্থনির নাম শুনতে পায় তখন রটমায়ার বুঝতে পারে যে এই লোকটা আসলে আমাকে সাহায্য করতে এসেছে। এই জন্যই রটমায়ার জেলের ভেতরে রের সঙ্গে বন্ধুত্ব করে। আর এখানে জেসিকা রেকে বলে, আমি তোমাকে জেলের সিকিউরিটি ভাঙার জন্য পাঠাইনি, বরং আমি তোমাকে আমার বাবাকে জেল থেকে সারিয়ে আনার জন্য পাঠিয়েছিলাম। আর আমি জানতাম যে এই কাজটা শুধুমাত্র তুমি করতে পারবে। সেই সাথে জেসিকা রেকে এটাও বলে দেয় যে তোমার বন্ধু ক্লার্ক শুরুতে তোমার সঙ্গ তো ঠিকই দিচ্ছিল, কিন্তু পরবর্তীতে কোম্পানির বস হবার লোভে সে ওয়ার্ডেনের সঙ্গে হাত মিলিয়ে নেয়, যাতে করে তুমি জেল থেকে কখনোই বাইরে বেরোতে না পারো, আর সে সব সময় তোমার কোম্পানির বস হয়ে থাকতে পারে। এইসব কিছু বলার পরে জেসিকা আর রটমায়ার সেখান থেকে চলে যেতে শুরু করে। আর অন্যদিকে ক্লার্ক জেনে যায় যে রে আসলে জেলখানা থেকে আজাদ হয়ে গেছে। এটা জানার পরেই ক্লার্ক নিজের সকল জরুরি জিনিসপত্রগুলো গুছিয়ে পালাতে শুরু করে। কিন্তু যখনই সে নিজের গাড়িতে বসে সেখান থেকে পালানোর চেষ্টা করে তখনই সেখানে রের আরেকজন সঙ্গী হাস ক্লার্ককে অজ্ঞান করে ফেলে। আর যখন ক্লার্কের চোখ খোলে তখন সে তার গাড়ির ভেতরে নিজেকে একটা ছোট্ট অন্ধকার কামরায় আবিষ্কার করে। এটা দেখে সে জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু তার আওয়াজ কেউই শোনে না। আর তখনই দেখানো হয় যে ক্লার্ক একটা বড় কার্গো শিপের একটা কন্টেইনারে বন্দি রয়েছে, আর কেউই জানে না এই জাহাজটা ক্লার্ককে কোথায় নিয়ে যাবে। আর তাছাড়াও সেই কন্টেইনার কত মাস পরে খুলবে বা আদৌ খুলবে কিনা সেটাও কেউ জানে না। অর্থাৎ ক্লার্কের ভবিষ্যতে কি অবস্থা হবে সেটা আন্দাজ করার জন্য ডিরেক্টর আমাদেরকেই সুযোগ করে দিয়েছে। যাই হোক, এই ঘটনার সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো রেসপন্স পেলে অবশ্যই এর বাকি পার্টগুলো নিয়ে আসবো, আর না পেলে অন্য মুভিতে শিফট করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।